শুভ সন্ধ্যাও বলা যাবে না, শুভরাত্রিও বলা যাবে না, সবে শুরু হয়েছে আজকে লাইভ। অনেকে অনেক প্রশ্ন করেছেন, অনেক দিন ধরে অনেক কিছু বলেছেন। আমার কি কি সাকসেস আছে সেটা একটু বলে নিই। অপূর্ব চ্যানেল থেকে কোনো গালাগালি শুনতে পাচ্ছেন না, অপূর্ব খিস্তিবার চ্যানেলটাই নেই, সেটার জন্য আমাকে আপনারা কোনোদিন মানে ধন্যবাদ দেননি। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে এই যে ছোট ছোট ছেলে মেয়েগুলো, তারা যে সমাজে ভেসে যাচ্ছিল এবং দীর্ঘদিন ধরে যে কন্ট্রোভার্সিটা চলছিল, সেই কন্ট্রোভার্সির একটা এন্ডিং পয়েন্টে আমাকে আসতে হবে। তার জন্য কিছু কাজ এখনো বাকি আছে, কিছুটা কাজ এগিয়েছে। অনেকে আপডেট চাইছিলেন, দিতে পারছিলাম না। গত পরশুদিন আমার একটা ভিডিও আছে, দেখবেন আমি কাটোয়া অ্যাডিশনাল এসপি কাছ থেকে বেরোচ্ছি। এই কাটোয়া অ্যাডিশনাল এসপির যে ভিডিওটা, এটা আমি জাস্ট আপনাদেরকে দেখাই, দেখলেই বুঝতে পারবেন। ওখানে পিছনে লেখা আছে, দেখবেন কাটোয়া অ্যাডিশনাল এসপির কাছ থেকে আমি বেরিয়ে এসেছি পরশুদিন। আমি কারোকে এখন নিতে পারছি না, একটু ওয়েট করে যান আপনারা, ব্যাক স্টেজ পুরো ভর্তি, একটু ওয়েট করে যান। এক সেকেন্ড, রিলসে দিয়েছি না, এটা থেকে দেখা যাবে তো? এই যে ভিডিওটি, পিছনে দেখুন আমি কোথা থেকে বেরিয়ে আসছি। আমি গিয়েছিলাম প্রীতমের জন্যই, পরশুদিন গিয়েছিলাম। আমি অনেক কথা আপনাদের জানাইনি, এখনো অনেক কথা জানাতে পারবো না। শুধুমাত্র আজকের লাইভটাতে প্রীতমকে নেওয়া, প্রীতমের কাছ থেকে অনেক স্বীকারোক্তি আমরা নেব, অনেক বাস্তব কথা তুলে ধরবো, সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। এবং আমরা আশা করছি পরবর্তী দিনে ইউটিউবে একটা যে গাইডলাইন্স থাকুক আর না থাকুক, প্রত্যেককে আইন মেনেই ভিডিও করবেন এবং প্রত্যেকের মধ্যে একটা করে অ্যাটলিস্ট একটা চেতনা বোধ তৈরি হয়েছে। দেখলাম অনেকে ভিডিও করছেন, খিস্তি কম দিচ্ছেন, ভয় ঢুকেছে মানুষের মধ্যে একটু। তারা যথেষ্ট ভালো ভিডিও করছেন, অনেকের ভয় ধরে গেছে তাহলে তো কন্ট্রোভার্সি জোনটাই হারিয়ে যাবে। এক্স্যাক্টলি, পারিবারিক কেচ্ছা কেলেঙ্কারি যত কম দেখাবেন, তাহলেই আপনাদের কন্ট্রোভার্সি জোনটা এমনিও হারিয়ে যাবে, অমনিও হারিয়ে যাবে। টানা দীর্ঘদিন তো আর এগুলো চলতে পারে না। ধরুন তার প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ছিল রাত্রের বেলায়, যখন তখন লাইভ খুলে বসে পড়ছিল, ক্যামেরা অন করে নিচ্ছিল, যা খুশি তাই বলা যাচ্ছিল ক্যামেরা খুলে। পারিবারিক কেচ্ছা মানে এই আমার বাড়িতে বিপদ হয়ে গেছে, সবাই দেখে যাও দেখে যাও দেখে যাও, এই জিনিসটা। তাছাড়াও যেটা চলছে, যখন তখন দেখতে পাচ্ছেন সিঁদুর মুছে দিচ্ছে, যখন তখন যাকে তাকে গালি দিয়ে দেওয়া যাচ্ছে, মানে যা খুশি তাই দেখানো যায় আর কি। এটা সোশ্যাল মিডিয়া মানে কন্ট্রোভার্সির জন্য যা পারবেন তাই দেখাতে পারবেন, যা খুশি পারবেন। আর কেউ সমাজের সমাজকর্মী বা মানবাধিকার কর্মীরা আঙুল তুললে তারা হয়ে যাবে খারাপ, তারা চেষ্টা করবে না সমাজটা শুধরানোর। হ্যাঁ, আমার একটাই দোষ, আমি প্রীতমকে জেলে দিতে চাইনি, আর চাইও না। সেটা কখনো মানে চাইনি বলেই ছোট্ট শিক্ষা দিতে চেয়েছিলাম। বারবার বলেছিলাম, ওর সাথে আমার ফোনে যা ইন্ডিভিজুয়াল কথা আছে, আমাদের দুজনের মধ্যে অনেক কথা হয়েছে, বহুবার হয়েছে, রিমি থাকাকালীনও হয়েছে, না থাকাকালীনও হয়েছে। কিন্তু প্রীতম কোনোদিনই আমাকে পাত্তা দেয়নি বা আমার কথা শোনার চেষ্টা করেনি বা বুঝতে চেষ্টা করেনি আমি কি বলতে চেয়েছি। কারণ ওর জীবনেও একটা শুধরানোর দরকার আছে। ডেফিনেটলি ছেলেটাকে বাঁচাবো, তার জন্যই আজকে লাইভ। ছেলেটাকে বাঁচাবো শুধু না, সমাজটাকেও বাঁচাবো। এই সমাজে এটাই আমাদের কাজ। আমাদের কাজ নয় মানুষকে বিভ্রান্ত করা, চক্রান্ত করে তাকে শেষ করে দেয়া। আমাদের কাজ মানুষকে ঠিক পথে পরিচালিত করা। আজকে সেই সুযোগটাই প্রীতমকে দিতে চলেছি। আপনারা অনেকে যোগ দিচ্ছেন, আমি এখন নিতে পারছি না, আমি আপনাদের নেব, একটু ওয়েট করে যান। আমি এখন আপনাকে নেব না, আমি প্রীতমের সাথে অনেক আলোচনা করব, তারপর নেব। আমি এখনো পর্যন্ত এটুকু বলতে পারি, ইনভেস্টিগেশন প্রসেসিং মানে এখনো প্রসিডিংস চলছে, এখনো যে শেষ হয়ে গেছে তা নয়। কিন্তু প্রীতমের জীবনটা অনেকটা পরিবর্তন এসেছে। এই দুনিয়াতে ও যেভাবে ঠক্কর খেয়েছে, 3 দিনের 2-3 দিনের শিক্ষা না, টানা 1.5-2 মাসের শিক্ষা। আর এই 1.5-2 মাসে ও বুঝতে শিখেছে কারা আপন কারা পর। আমি চাইবো প্রীতমের মাসিদের সাথেও যে ঝামেলাটা প্রীতমের হয়েছিল,
তারাও যেন এই লাইভটা জয়েন করবেন। আমি যখন চাইবো তারাও যেন জয়েন করেন, কারণ পারিবারিক সমস্যাগুলো যাতে করে কমিয়ে দেওয়া যায় এবং সেগুলো থেকে কন্ট্রোভার্সি বন্ধ হয়ে প্রীতমের যে ক্রিয়েটিভিটি আছে, কোয়ালিটি আছে, আশা করছি ভালো কিছু আমরা পরবর্তী দিনে দেখতে পাবো। কারণ যখন তখন ক্যামেরা খুলে নিজেকে প্রমাণ করতে না চাওয়া যে দেখো আমি আমি একদম সুন্দর আছি, সব আমার ভালো আছে, হ্যাঁ, আবার এগুলো যেন দেখতে পাই। ওই যখন তখন এই চলে এসো চলে এসো চলে এসো, আমাদের বাড়িতে বিরাট বিপদ ঘটে গেছে, তোমরা চলে এসো, হ্যাঁ, এগুলো আমরা আর দেখতে চাইছি না। তো প্রীতমকে বলবো তুই আগে বল কিছু মানুষের উদ্দেশ্যে, তারপর আমি তোকে একটা একটা করে কথা বলবো। শোনা যাচ্ছে আমার কথা? সবাই শুনতে পাচ্ছে? দিদি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ পাচ্ছি, বল বেটা। প্রথমেই জানাই প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী আমি। প্রত্যেকের কাছে যে এই ভুলটা আমি কাজটা করেছি, সেই ভুলের শাস্তি আমি যথেষ্ট পরিমাণে পেয়েছি। অ্যান্ড এটা আমার কাছে একটা শিক্ষা, বিশাল বড় একটা শিক্ষা যেটা দিদির কাছ থেকে পেয়েছি। মানে বুঝতে পারছি না আজকে আমি দিদির একটা কথাতে আমি কতটা খুশি যে দিদি আমায় বলেছে কাজ করতে দেবে। কারণ আজকের মতো পর্যায়ে দাঁড়িয়ে মানে আমাদের যে কি অবস্থা দাঁড়িয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আজকে যা দাঁড়িয়ে আমার মায়ের কাজ নেই, আমার বাবার কাজ নেই, আমার কাজ নেই, বাবার কাজটাও চলে গেছে। সেখানে দিদি পুরো ভগবানের মতো মাথা আজকে আমার হাত রেখেছে। সেই কারণে প্রথম থ্যাংক ইউ জানাবো দিদির কাছে। আর ক্ষমা তো আমি ভিডিওতে চেয়েছি, আমি লাইভে ওপেন ক্ষমা চাইছি, কান ধরে লাইভে ক্ষমা চাইছি আমি। আমার অনেক ভুল হয়েছে দিদি। দেখ তুমি আমার আমাকে কাছে ছেলের মতো মনে হয় সন্তান। দেখ না একটা না কথা না, বলি, আমি 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 চাইবো, তুমি না আমাদের বললেও চাইবো, না বললেও চাইবো। আমি তোকে বলছি কেন ভুল, আমি তোকে বলি। দেখ তোর প্রথম দিনে তোর পাশে আমিই ছিলাম, তোর মনে একদম পড়ছে সেই দিনটা? সবার প্রথম পাশে, দিন আমি যখন যখন আমার পাশে কেউ ছিল না, পাশে তখন একমাত্র ঢাল শঙ্করই হয়ে আমার পাশে এসে ছিলাম। দাঁড়িয়েছিল। এবং সেই দিনেই আমি রাত্রেবেলায় তোর কাছ থেকে একটা ফিস নিইনি তোর বাড়িতে, যাতে করে একটা কোনো কোনো মেয়েকে না নিয়ে যাওয়া হতে পারে। তার জন্য তোর বাড়ির প্রোটেকশনের জন্য 4 জায়গায় মেল করেছিলাম, ঠিক আছে, চিঠি করেছিলাম, একদম একদম কম্পিটিশন। কিন্তু তুই কি করলি, মাঝখান থেকে দুটো মেয়ের সঙ্গে টানা কিপিং টাচে রয়ে গেলি, টানা কন্ট্রোভার্সিটাকে চালিয়ে রাখবি বলে, রোজগার করবি বলে দীর্ঘদিন ধরে দুটো মেয়ের সাথে যে যোগাযোগ তুই রেখেছিস, সেই দীর্ঘ মানে এই 2 বছর, 2 থেকে 2.5 বছর, 2 বছর 8 মাসের মতো ওয়াইটিতে এক টানা এই 3টে পরিবার এমন ভাবে জড়িয়ে গেছিল। আজকে কিন্তু মজুমদার পরিবার পুরো আউট, মজুমদার পরিবার এর মধ্যে নেই, আপনারা নিজেরাও বুঝতে পারছেন। তার মেয়ে বহুদূর চলে গেছে। আজকে একজনের স্বীকারোক্তি আপনারা পেয়েছেন যে তারা ডাইভোর্স দিয়ে দেবে এবং লাইভে সিঁদুর মুছে দিয়েছে, সেটাও বিশ্বাস করছি না। কিন্তু প্রীতম অ্যাটলিস্ট এটা শিখেছে যে এই কন্ট্রোভার্সি জোনে আমার এই কেচ্ছা বিক্রি করে আমার গ্রোথ হবে না। আমার গ্রোথ হতে গেলে আমি সমাজে আইন যাতে করে না ভাঙি এবং মানুষকে যাতে ভালো কিছু দিতে পারি, কারণ ওর মধ্যে অনেক কোয়ালিটি আছে। আশা করছি পরবর্তী দিনে ও সেই সমস্ত ক্রিয়েটিভিটি দেখাবে এবং ও প্রচুর প্রমোশনের কাজ করে, প্রচুর প্রমোশনের কাজ করে। কিন্তু এখনো পর্যন্ত প্রীতমের সেইভাবে আমরা দেখতেও পাই না কোথাও, কারণ ইউটিউবে একটা বদনামও ছিল, প্রীতম যাকে তাকে স্ট্রাইক দিয়ে দিত, এত অ্যারোগেন্ট ছিল। মানে প্রীতম শেষ কথা ছিল, মানে ইউটিউবে এরকম চিন্তা ভাবনা করতো। এবং দ্বিতীয় ঘটনা ছিল প্রীতমের আরো কয়েকটা ভুল ছিল, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত, মানে সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে নিলাম মানুষকে বিভ্রান্ত করে দেওয়ার জন্য, যা খুশি তাই বলা, এবং কোনো রাগ ঢাক ছিল না। ওর অনেক দাদা দিদিরা ওকে উস্কাতো, এটা বলে দে, এটা করে দে। আজকে অন্তত প্রীতম এটুকু বুঝতে পারছে যে আমাদের কারোর কথায় ওকে চলতে হবে না, কোনোদিন ওকে চলতে বলিনি বা ওয়াইটিতে সেটা বলতে বলিনি। শুধু এটুকু চেয়েছিলাম যে কোনো কন্ট্রোভার্সি দুনিয়া থেকে তুই সরে যা। তখনও প্রথম দিকে আমি বুদ্ধি দিয়েছিলাম যে আমি যেন তোকে দিশানির সাথে না দেখি কোথাও ভিডিও করতে, বলেছিলাম, মনে পড়ছে প্রীতম? একদম বলেছিলে। আজকে অনেকের ক্লিয়ার হওয়া দরকার, তোকে কি বলেছিলাম, তুই সরে আয়, তুই বলেছিলে। নিজের মতো থাক, ভালো ভালো ভিডিও করবি, কিন্তু তারপরেও তুই আমার কথা শুনিসনি। কারণ আমরা তখন ওয়াচ করছিলাম তোকে, তখন তোকে বলেছিলাম তুই আমাদেরকে পাত্তা দিসনি, আমাকে তো পাত্তা দিসনি, পুলিশ প্রশাসনকেও পাত্তা দিসনি, যারা বারবার তোর ভিডিও নিয়ে ওই কালনা শহরে এত এত কমপ্লেন পেয়েছে, দীর্ঘদিন ধরে পেয়েছে, যারা প্রত্যেকে ওয়েট করেছিল, কিন্তু তুই কারোর কথাই শুনিসনি। আমরা চাই তুই আজকে যে ভেঙে চুরে নিজেকে তৈরি করেছিস, আজকে এটুকু তো বুঝতে পেরেছিস বিপদে দিনে বন্ধু কারা হয়। কারণ আজ অনেকে তোর জন্য গলা ফাটিয়েছে, এটা অস্বীকার করার কথা নয় যে তোকে অনেকে সাপোর্ট করেছে, তো দিদিরা অনেকে তোকে সাপোর্ট করেছে, কিন্তু বিপদের সময় যখন বিপদ আসে, যখন আইন ভাঙিস, তখন আইন সবার ঊর্ধ্বে, সেই আইনটাকে কিন্তু আমাদের মেনে চলতে হয়। যাই দেখিয়েছিস তুই সেগুলো রয়ে গেছিল, তোকে বারবার বলেছিলাম ওগুলো প্রাইভেট কর,
সেগুলো কিন্তু আমার আর তোর মধ্যেকার কথা, বাকি কেউ জানতো না। তোকে বলেছিলাম কেস করবো না, কিন্তু তুই এগুলো প্রাইভেট কর, তুই করিসনি। তখনও তুই শুনিসনি। তুই বলেছিলি যা পারো করে নাও। তোকে কেউ শেখাচ্ছিল তুই জুতো মারবো বল, সঙ্গীতাদিকে ঝাঁটা মারবো বল। সে জুতো ঝাঁটা মমতা ব্যানার্জিকেও বলে, মোদিকেও বলে, আমাকেও বলেছিস। আমি তাদের মধ্যে পড়ি না, যদিও আমি একটা ন্যূনতম ব্যক্তি, কিন্তু আমাদের কাজ হচ্ছে সমাজে তোদের মতো ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা যারা ভেসে যাচ্ছিস, যারা আজকে চাইল্ড ম্যারেজ দেখাচ্ছিস, যারা আজকে পরকিয়া দেখাচ্ছিস, ওপেন টু অল, সকলকে দেখাচ্ছিস, তা তোরা যে ইনফ্লুয়েন্স করবি, সোশ্যাল ইনফ্লুয়েন্সার তোরা, তা তোরা সমাজকে কি দিবি আমাকে শুধু বল ভাই। তোকে আজকে ভাইয়ের মতো বলছি না, ছেলের মতো বলছি, ছেলের মতো বলছি, বল প্রীতম, তুই সমাজকে কি দিতিস বা কি দিচ্ছিলি? এটা কি তোর আদেও মনে হচ্ছিল যে এই জিনিসগুলো দেখিয়ে বহুদিন আমি চালিয়ে যেতে পারবো? কারণ দুটো মেয়ের ভবিষ্যৎও ডিপেন্ড করছিল, তোর ভবিষ্যৎটাও ডিপেন্ড করছিল। সেই ভবিষ্যতের মধ্যে তুই তো হারিয়ে যাচ্ছিলি। আজকে কিছুটা হলেও তুই বুঝতে পেরেছিস যে আইন তুই ভেঙেছিলি। আমি আমার তাই বললাম, আমাকে বলিস না ক্ষমা চাই, বল আইনের কাছে ক্ষমা চাইছি যে আমি আমি সত্যি প্রতিটা আইন মানুষের ভেঙেছিলাম। কাছে, আইনের কাছে, আমাদের কালনা থানা, এমনকি সমস্ত মানুষের কাছে, বড়বাবুর কাছে, সৌরভ স্যারের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যে ভুলটা করেছি, আমি সেটা বুঝতে পেরেছি যে এইগুলো আমার করা উচিত হয়নি। হয়তো হুটোকারিতার সিদ্ধান্ত বা হুট করে রেগে যাওয়ার কারণে আমার এই ভুলগুলো হয়েছে, যেটা আমি অনেকটাই কমিয়ে ফেলেছি। আর যেটা আমার মধ্যে এই রাগটা নেই, আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি। এইটা অনেক বড় কথা তুই বলেছিস যে তুই আইনের কাছে ক্ষমা চেয়েছিস। এই আইনের কাছে ক্ষমা চাওয়াটাই আমাদের দরকার ছিল, কারণ তুই আইনকে মানতিস না, বুঝতে পারতিস না যে কোনটা আইনি পথ আছে। তোর অ্যাডভোকেটও পর্যন্ত তোকে সঠিক পথে দিশা দেখায়নি। তুই যদি দিশা দেখতিস, তাহলে তোকে এই ঝামেলা থেকে বহু আগে মুক্তি করে দেওয়া যেত। তোর অনেক পয়েন্ট ছিল। যেদিন আমি সীমার চ্যানেলে বসেছিলাম এবং বলেছিলাম পাল পরিবার নিয়ে, তুই সমস্ত পয়েন্ট ধরে এগোতে পারতিস। তুই পারতিস তোর বাচ্চাটার জন্য জাস্টিস চাইতে, তুই পারতিস অনেক কিছু করতে। তুই অনেক কিছু জানতিস যেগুলো তুই নিজে হাতে সাপ্লাই দিতিস এনে একটা মেয়েকে। মানে তুই কোনোদিন ওকে ড্রাগ দিসনি? আমি ড্রাগ চিনি না দিসনি? পর্যন্ত আজ অব্দি। আচ্ছা, যাই হোক, আমি চাই যেভাবেই হোক আজকে তোর এই স্বীকারোক্তিটা আমি নিচ্ছি না, কিন্তু তোর কাছ থেকে আশা করব তুই যে হঠকারী হুম। সিদ্ধান্ত নিতিস এবং রাতের বেলায় যে লাইভ গুলো করতিস, সেই সময় তোকে আটকাবার জন্য তোর মা তোকে বারণ করলেও তুই শুনতিস না। তুই প্রচন্ড অ্যারোগেন্ট ছিলি, অ্যাডামেন্ট হুম। আছিসও, এখনো আছিস। তোর কি মনে হয় না তোর নিজের সেই জায়গা থেকে বেরিয়ে আসার এবার দরকার হয়েছে? শান্ত হয়েছিস তো? এই শান্ত যখন হলি, তখন তার মধ্যে থেকে তোর মনে হয় না যে তোর নিজেরও একটু কাউন্সিলিং এর দরকার আছে? তোকে শান্ত হতে হবে এবং হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। অবশ্যই দরকার আছে। হুম। তুই আজকে যেটা বলবি পাবলিক তোর কাছ থেকে শুনবে, কারণ তোর জীবন আছে। তুই তুই তোদের কত কি সোশ্যাল মিট হয়, বড় বড় ইউটিউবাররা আসে, তোরা একত্রিত হোস, সেখানে বড় বড় তুই ডাক পাস, বড় বড় তোদের মিট আপ থাকে। সেখানে তুই কোথাও ব্রাত্য হয়ে যাচ্ছিলি, তোর মনে হচ্ছিল না যে আমি কোথাও হারিয়ে যাচ্ছিলাম? আস্তে আস্তে তুই তো হারিয়ে যেতিস, হারিয়ে হুম। যেতিস তো, একদিন তো হারিয়ে যেতিস। এখনো তো তোর হুম। হুম। বয়সটা খুবই কম, 22 বছর বয়স তোর। তুই তো পারবি জীবনে এগিয়ে যেতে। আমরা যদি এই সুযোগটা তোকে সবাই দিচ্ছি, সমাজে সবাই তোর কাছ থেকে এটাই চাইছে, তুই সব মেয়েদের কাছ থেকে সরে গিয়ে নিজের মতো করে জীবনটা গড়তে পারবি। পারবো। প্রত্যেকটা পরিবারকে শান্তি দিতে, ওয়াইটিতে শান্তি দিতে। তোকে নিয়ে আজকে এত এত ইউটিউবারের মধ্যে পর্যন্ত লড়াই লেগে গেছে, কেস কাচারিতে প্রত্যেকে জড়িয়ে গেছে। যদিও আমি সেভাবে কারণ আমি জড়াইনি তোর কেসের ক্ষেত্রে, তোদের কেসের ক্ষেত্রে, কিন্তু তারা যেভাবে রিভেঞ্জ নিতে চেয়েছিল, আজকে সমস্ত জিনিস সামনে এসে গেছে। আজকে দেখ, সেক্সুয়াল সাইটে, পর্নোগ্রাফি সাইটে, মামায়ের নামে পর্নোগ্রাফি সাইটে, সে একটা এ গেজেটেড অফিসার, একটা পর্নোগ্রাফি সাইটে তার ছবি আপলোড হয়ে গেল। আজকে একজন আইটিতে চাকরি করে বৈশাখী, সেই মেয়েটির ছবি পর্যন্ত আজকে পর্নোগ্রাফি সাইটে আপলোড হয়ে গেল। আমরা জানতাম এগুলো হবে, তোর লড়াইটা লড়তে গেলে তার জন্য একটা এফআইআর হয়েছে। আমি কিচ্ছু জানি না দিদি, বিশ্বাস করে ব্যাপারে আমি কিচ্ছু জানি না। তুমি যে ব্যাপারটা আমরা বললাম তোমার মুখে জানতাম ফার্স্ট শুনলাম। তোকে না ধরলে এগুলো পাওয়া যাবে না। তোকে না ধরলে তোর সাথে জড়িত আছে তারা, তাদের মধ্যে আমি কিছু জানি লোক না আছে। দিদি, বিশ্বাস করে তোমার মুখে ফার্স্ট টাইম শুনলাম, এরকম জানি না পর্যন্ত। আমরা আমাদের প্রথম পিটিশনটা, আমি দেবদাস মজুমদার বলে এক ভদ্রলোক আছেন, হুম। তিনি এসিপি বোধহয় না, তার প্রোফাইলে আমি প্রথমেই দিয়ে রেখেছিলাম যে আপনার মিসেস কি করে সাপোর্ট করছে এই ঘটনা। আমরা রাজ্যের ডিজিকে জানিয়ে রেখে এই মামলা করতে চলেছি যে দীর্ঘদিন ধরে মেয়েরা মলেস্ট হচ্ছিল। সোশ্যাল মিডিয়াতে যেমন মলেস্টেশন চলছিল ওপেনলি, সাথে সাথে চলছিল সেক্সুয়াল সাইটগুলোতে সেই মেয়েদের ছবি আপলোড করে। আজকে মামাই একটা এ গেজেটেড অফিসার,
তার সে WBCS পাস করা অফিসার, তার ছবি নিয়ে মানে যাকে তাকে সোশ্যাল মিডিয়ায় সেক্সুয়াল সাইটে তার অ্যাকাউন্ট খুলে দিয়ে তাকে মলেস্ট করা, এটা কত বড় অপরাধ। এর আগে হয়েছিল রিম্পা, তার কমপ্লেন আমাদের কাছে আছে। এই বলছে, এই প্রীতম তুই চোখটা ক্যামেরার দিকে রাখ, নিচের দিকে কি দেখছিস, খালি তোকে ফোনে যারা জ্ঞান দিচ্ছে তাদের কথা শুনছিস। একদম একদম ঠিক বলেছো। আস্তে আস্তে আরো হবে, আরো হবে প্রীতম, আরো হবে। প্রীতমের যারা দাদা দিদি আছে, যারা ওকে ভুল পথে পরিচালিত করেছে, তারা নিজেরা কিছু উদ্দেশ্য সাধন করত, আর প্রীতম হয়ে গেছিল মুরগি। প্রীতম চাইলে, যেহেতু আমার জেলার ছেলে, আমি চাইবো ওর জীবনটা অনেক ভালো হোক, আস্তে আস্তে ও এগিয়ে যাক, ওর সাথে ওয়াইটিটাও শান্ত হবে। তুই কিন্তু জানতিস কি জানতিস না আমরা জানি না, কিন্তু একটা র্যাকেট তোর অন্তরালি খেলে গেল। তো তাদের আইডি প্রোফাইল সমস্ত আমরা দিয়েছি, একটা FIR হয়েছে, সেখানে অনেক লোকজন যুক্ত হয়ে গেছে, তারা দীর্ঘদিন ধরে এটা চালিয়েছিল। ইনভেস্টিগেশনে যদি উঠে আসে দ্যাটস বেটার, যে তারা জড়ায়নি, পুলিশ ডোমেনে বসিয়েছে, কোথা থেকে কিভাবে আসছে সবই আসবে। সেই মেয়েটি যার তার লাইভে উঠে পড়ছিল, তিনি একটা সেক্স ওয়ার্কার ছিলেন, তাকে দিয়ে প্রমোট করানো হচ্ছিল নানা রকম, মানে গালিগুপ্তা করানোর জন্য, তোর জন্য। তো যেভাবেই হোক না কেন, আজকে এগুলো কোনোটাই প্রীতম ভাইকে শান্তি দেওয়ার জন্যই আজকের এই লাইভ। বল প্রীতম, তোর বক্তব্য কি এর মধ্যে? তোর বক্তব্য কি? তুই কি সত্যি আদৌ আমি কারোর সাথে তুমি যে ব্যাপারটা তুমি যে ব্যাপারটা বললে, এইসবের ব্যাপারে আমি অন গড আমি কিছু জানি না। আমার মিঠাই দিব্যি বলছি আমি কিচ্ছু জানি না, বা আমি কারোর সঙ্গে কোনো কন্ট্যাক্ট পর্যন্ত রাখি না এখন, কারোর সাথে না। আমি তোমার মুখ থেকে ফার্স্ট টাইম শুনলাম এই ব্যাপারটা। যদি যারা করেছে অবশ্যই তুমি থানায় জানিয়েছো, তাদের আইডি জানিয়েছো, তার সত্যি সামনে আসবে যে করেছে। আর যে করেছে ভারী অন্যায় কাজ করেছে, এটা এটা কখনো করা উচিত নয়। আচ্ছা, তার মানে তুই বলছিস তুই কোনোভাবে এর মধ্যে যুক্ত নস। না, কিন্তু তুই এমন একজন ব্যক্তি, লাইভে প্রথম দিনই উঠলি, দ্বিতীয় দিনই উঠলি, সেখান থেকে বসে লাইভে যেটা বলেছিলি, এবং টানা আমরা তোকে বারণ করার পরেও পরবর্তী দিনে তোকে বাড়ি থেকে বার করে নিয়ে গিয়েছিল সেই দাদা দিদিরাই, তারা তোকে বাঁচাতে পারলো না কেন রে প্রীতম? তাদের তো বিরাট হিম্মত, তারা তো সোশ্যাল মিডিয়ায় এসে বড় বড় কথা বলছিল। তুই তো অনেক দাদা দিদিকে ভরসা বিশ্বাস করতিস। আমি প্রচুর ভুল করেছি দিয়ে আমি তোমাকে আগেও বললাম, ভিডিও বললাম, আমি লাইভও বলছি। আমার ভুলের শেষ নেই, আছে কারোর দোষ না, আমার ভুলের জন্য আমার লাইফের এই অবস্থা। কুটোকারিতা, সিদ্ধান্ত, মাথা গরম, তার কারণেই আমার আজকে এই অবস্থা। আমি একটা কথাই বলবো, তুমি আমার মাথায় হাত রাখো, আর আমি যেই ভুলটা করেছি আমার ভুলটা ক্ষমা করে দাও। আমি পরবর্তীকালে কোনো ভুল কাজ করবো না, মাথা আমাকে গরম, বারবার হুটোকারিতা কিছু করবো না। আচ্ছা, আইনের কাছে ক্ষমা, আমার কাছে কিসের ক্ষমা? আইনের কাছেই আমি তো বলছি বহু বারবার করে আমি। আইন দেওয়ার মানে আইন তোরা তুই অনেক কিছু ভেঙেছিস, যেগুলো তুই জানিস, আমি জানি, আর কেউ জানে না কি কি সেকশনে আর কি কি হয়েছে, সেটা একমাত্র তুই আর আমি ছাড়া আমি এসে সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ, বলিও নি যে কি হয়েছে। ঠিক আছে, কারণ হুম, সবাই সেই আইনের অপব্যবহার করবে। তোর লয়ার নিজে, একদম। তোর লয়ার তোকে অনেক আগে অনেক কিছু হেল্প করতে পারতো, কিন্তু সেই হেল্পটা তোকে করেনি। তবে আমিও তোকে সেইভাবে চাইও নি যে তোর ক্ষতি হোক, কিন্তু তুই শিক্ষাটা পা, যা হোক পেয়েছিস। আমি চাইবো লাইভে তারাই জয়েন করবেন যারা প্রীতমের কাছে কিছু শুনতে চাইছেন। আশা করছি প্রীতম কাল থেকে নিশ্চয়ই বা আজকে রাত থেকে নিশ্চয়ই ভালো ব্লগ দেবে, আশা করছি। ঠিক আছে, আপনাদের কাছেও সেই প্রার্থনা যে আপনারা প্রীতমের কাছে কি প্রশ্ন রাখবেন এবং কি করবেন। তুই অনেক ছেলে মেয়েদের অ্যাকাউন্ট ডিলিট করেছিস, অনেক ছেলে মেয়েদের স্ট্রাইক মেরে উড়িয়েছিস তোর ভিডিও দেওয়ার জন্য। আজকে তুই বল, কারো দোষটা অ্যাকাউন্ট তোরও আমি নয়, ডিলিট করেছিস, স্ট্রাইক দিয়েছিস, বারবার স্ট্রাইক করেছিস, এর ওর তার। যাই হোক, আমার একটা বক্তব্য হচ্ছে, তোর সাথে তো বহু বেকার ছেলে আমি মেয়েও। আমার আমি আমি তখনই কাউকে স্ট্রাইক মেরেছিলাম অনেকবার বলার পরে, যখন আমার মায়ের ফটো বা আমার ফটো নিয়ে বা বাবার ফটো নিয়ে নোংরা স্টিকার লাগিয়ে বা নোংরা ভিডিও আপলোড করেছিল, অনেকবার থেকে বলার পরে যখন সে ওটা প্রাইভেট বা ডিলিট করেনি, তখন থেকে একটা স্ট্রাইক মেরেছিলাম। আমি তার চ্যানেল ডিলিটও করার মতো এমন কিছু করিনি, এমনকি পরে আমি একদম না, রিমুভ করে বহু নিয়েছি। লোককে স্ট্রাইক মেরেছিস, তারা উঠবে। বহু লোককে স্ট্রাইক মেরেছিস, একের পর এক মেরেছিস, মারিয়েছিস, কাউকে দিয়ে কড়া করিয়েছিস। সেইগুলো জিনিসগুলো আজকে তোর মতো, তুই যে কাজটা করছিলি, আজকে শত্রুতা তুই বহু লোকের সাথে নিয়ে রেখেছিলি। আমরা চেয়েছিলাম যে দেখ, তুই যেমন করে খাচ্ছিস এই ওয়াইটিতে, তোর মতো বহু ছেলেমেয়েরা করে খাচ্ছে। আজকে তুই 1.5 মাস রোজগার করিসনি, তাতে তোর কতটা কষ্ট। আর আজকে যে সমস্ত ছেলেমেয়েরা স্ট্রাইক খেয়ে খেয়ে তাদের ভিডিও রিচ কমে গেছে, তাদের অ্যাকাউন্ট গুলো নষ্ট হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, তাদের কতটা কষ্ট হয়েছে। কারণ তুই যেটা করেছিস তারা সেটা প্রকাশ করেছে, তারা সেটা সোশ্যাল মিডিয়াতে এনেছে, তোর তোর ভিডিওগুলো পরে তুই সহ্য করতে পারিসনি। কিন্তু তুই আইনি পথে যেতে পারতিস, তুই নিজে কিন্তু আইন ভেঙেছিস বলেই তুই আইনি পথে যেতে পারিসনি। আর আজকের পর আশা করছি তুই আইনি পথেই এই শিক্ষাটা দিবি অনেককে।
আমি আশা করব তোর কাছ থেকে তুই আইনি পথেই হাঁটবি, এবং অনেকে যারা তোর জীবন শেষ করেছে, যেটা প্রথম দিন তোকে আমি বলেছিলাম, তোর ধারে পাশে কি অনেককে আসবে ব্যানার নিয়ে, তাদের ভাগিয়েও দেবো, অনেককে বলেছিলাম, তোকে বাউন্ডারি দিয়ে আটকে দিয়েছিলাম, কিন্তু তুই কি করেছিলি? ভুলের বশবর্তী হয়ে তাদের লাইভ গুলোতে গিয়ে জয়েন করছিলি, সেখানে এসে আমার ভয় বলছিল কোনোদিন ঘর সংসার করতে পারবে না রিমি। সবই জানতাম, কিন্তু তোকে একটা শিক্ষা দেওয়া দরকার ছিল, যে তুই এক টানা এই লড়াইটা সারা জীবন বয়ে বেড়াতিস, আর পালিয়ে বেড়াতিস, লুকিয়ে বেড়াতিস, সামনে মোকাবিলা করতিস না। আর আজ তোকে সামনে থেকে মোকাবিলা করার জন্য আমরা তোর কাছ থেকে অন্য প্রীতমকে চাই, যে প্রীতম লড়তে পারবে, শুধুমাত্র ভালো জিনিসের জন্য লড়বে। তার তার যে চ্যানেল আছে সেটা ব্লগিং আসবে, ডেফিনেটলি ব্লগ আশা করব, এবং ভালো কিছু পাবো। কন্ট্রোভার্সি তোর ব্লগ দেখে লোকেরা করুক। আচ্ছা, অবশ্যই তোমার কথা সাথী মানবো। এসছেন, একদম একদম, সাথী এসছেন, ক্যামেরা অন করবেন, ক্যামেরা অন করবেন, নাহলে নিতে পারবো না। যারা আসতে চাইছেন তারা আসুন। আমি প্রীতমকে বিশ্বাস করছি না, অনেকে বলছেন বিশ্বাস, বিশ্বাস আপনাদের চোখের সামনে ছাড়ছি। আজ থেকে প্রীতমের বিচার আপনারা করবেন, একদম ক্ষমা আমার কাছে নয়, আইনের কাছে। তো ও ক্ষমা নিশ্চয় হবে, নিশ্চয় হবে, আপনাদের সকলের আবেদন নেব। সাথী ক্যামেরা অন না করলে নিতে পারছি না। যারা যারা আসতে চাইছেন, প্রীতমকে বলতে চাইছেন কিছু, তারা প্রত্যেকে আসতে পারেন, ঠিক আছে? লাস্ট ডিসিশন অনেকের হয়ে গেছে, ঠিক আছে, লাস্ট ডিসিশন অনেকের হয়ে গেছে, লাস্ট ডিসিশন আপনারা দেখতে পেয়ে গেছেন, সুতরাং লাস্ট ডিসিশন বলে আর কিছু নেই, লাস্ট ডিসিশন ওভার, আর কোনো ডিসিশন নেই। আচ্ছা পাপিয়া মাসি, একটু ক্যামেরাটা অন করো। বল সেটা বল। তোর জন্য প্রচুর কেঁদেছে, তোর জন্য প্রচুর কেঁদেছে আমার কাছে। জানি আমি। হ্যাঁ, তোদের বাড়ির লোক। বলো 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 পাপিয়াদি বলো। বলছি আমি তোমার কাছে আমি একটাই অনুরোধ করব, জানো প্রীতম একটা ভালো সুন্দর জীবন পায়, ভালো মানুষ হয়, ভালো, ওকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, আর যেন কষ্ট না দিয়ে যেন ভালো মানুষ হয়। ও ও আমি আর পারছি না নিতে সঙ্গীত, আমি তোমার কাছে হাত জোর করে লাইভে বলছি, এইটাই আমার শেষ কথা, জানো ও, ওর ভেতরে ও একটা ভালো মানুষ, ওর ভেতরে সেই ভালো মানুষটাকে জাগরণ করে তোলো তুমি। ও সত্যিই ভালো মানুষ, আমি তোমার কাছে বলছি, কারণ ও এত ও কি বলতো একটু রাগ হয়, ও একটু রাগ হয় হট করে, কিন্তু ওর মনে অত পাপ নেই। তোমার কাছে আমি হাত জোর করে সঙ্গীতা দি বলছি, ও ওকে সমস্ত ভাবে তোমার সন্তান হিসাবে ওকে তুমি ভালো করে রাখো, আর ওকে ভালো একটা জায়গা দাও, ও নতুন করে একটা জীবন শুরু করুক। আমার জায়গা দেওয়ার কিছু নেই, তোমার তোমার বোনটোর মধ্যে, মানে ওর ছেলের মধ্যে অনেক ট্যালেন্ট আছে, এটা আমার দেওয়ার জায়গা কিছু নেই, কিন্তু বিপথে ট্যালেন্ট আছে, যে বিপথের ট্যালেন্ট গুলো ওকে ছাড়তে হবে। কি বলতো, ও ও একটু মানে চুপটে, মানে কি বলতো হট করে রেগে যায়, কিন্তু খুবই ভালো, আমি বোঝাতে পারছি না, ওকে বাইরেটা দেখো, ভেতরটা অনেক পরিষ্কার, তো সেই কারণে বলছি, ওই বাচ্চা ছেলে তো অতটা মাথায় নিতে পারে না। তো তুমি আমি ওকে তোমার কাছে আমি এই রিকোয়েস্ট করবো, কারণ আমি মনের দিক থেকে শান্তি পাচ্ছি না, জানো ও ভালো একটা সুস্থ জীবন তুমি ওকে দাও। একটু একটু আমার আমার লাইভে উঠতে গেলে একটু ভদ্রসভ্য ড্রেস পরে উঠুন প্লিজ, একটু ভদ্রসভ্য ড্রেস পরে উঠুন। হ্যাঁ মাসি, তুমিও কিন্তু একটু একটু ইয়ে করে নাও, ঠিক করে নাও, দিয়ে এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোর মাসি, তোরা সবাই চায়, সকলেই চায় তোর জীবনটা ঠিক হোক। না, পাপিয়া মাসি হেভি শয়তান নয়, পাপিয়া মাসির সাথে প্রীতমদের কি হয়েছে ওপেন লাইভে কিছু বলবো না। প্রীতম জানে, আমি জানি, ওর মাসি জানে, বাকিটা আপনারা কেউ কিচ্ছু জানেন না। এ ওয়াইটিতে আপনারা যেটুকু দেখেন প্রীতমকে, ঘরে এক বাইরে আর এক, সেই প্রীতমকে আপনারা যেটা দেখেন ভিউয়ার্সদের কাছে ও একজন হিরো, সেটাই আপনাদের কাছে থাকুক, এক্সপেকটেশন থাকলো, কিন্তু আমরা বলবো না ভিতরে কি হয়েছে, ঠিক আছে? পাপিয়া মাসি ওকে যথেষ্ট ভালোবাসে, ঠিক আছে, এটা একদম ভাববেন না। ওর জন্য বহু জায়গায় লড়াই করে এসছে, বহু ফাইট করেছে, অনেক ঘটনা আছে। প্রীতমই বলে পাপিয়া মাসি শয়তান কিনা, এই প্রীতম তুই বলে দে আমি সত্যিই শয়তান কিনা। সবাই শুনতে পাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছে। আমাদের সঙ্গে পরিবারটার মধ্যে এরকম কোনো সম্পর্ক ছিল না যে আজকে এই জায়গাটা আসতে হবে আমাদেরকে, দুটো পরিবারের মধ্যে অন্তত। আমাদের
মা মাসির মধ্যে ঝগড়া হলে সমস্ত কিছু আমাদের নিজেদের মধ্যেই মিটে যায়, কখনো এত বড় কিছু হয়নি। এবার পুরো ব্যাপারটা যেটুকুনি হয়েছে ভুল বোঝাবুঝির মাধ্যমে হয়েছে। মাসি আমাকে ভুল বুঝেছে, আমি মাসিকে ভুল বুঝেছি, সেই কারণে ঘটনাটা এত বড় হয়ে গেছে। মাসি নিজেও চায়নি যে ঘটনাটা এতটা বড় জায়গায় যাক, কিন্তু ঘটনাটা আমাদের পরিস্থিতি আর মানুষের ভুল বোঝাবুঝিতে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। মাসির মনও প্রচুর নরম, অ্যান্ড সমস্ত বিপদে আপদে যাই হয়েছে সবার আগে বড় মাসি আমাদের পাশে এসে দাঁড়ায়। এটা বড় মাসি এই যে ভুল বোঝাবুঝিটা, আমি জানি না যারা করেছো, যে মাসিকে তুলে এমনকি বৌদিকে তুলে যে নোংরা নোংরা কমেন্ট গুলো আমাকে অনেকে পাঠিয়েছে, আমি মাসিকে অনেকভাবে বোঝানোর চেষ্টাও করেছিলাম, মাসিগুলো আমি করিনি, এমনকি সাবেগ্রামে যাওয়ার জন্য, কারণ মাসিকে, বাট মাসি যাবে কি, মাসিকে উত্তপ্ত করে রেখেছিল কমেন্টে যারা গালাগালগুলো দিচ্ছিল। একটাই রিকোয়েস্ট, যারা এগুলো তারাই করেছে যারা আমাকে ভালোবাসে না, আমার ভিউয়ার্সরা এগুলো করেনি, এগুলো তারাই করেছে যারা আমার নেগেটিভ পার্সনরা, যারা আমাকে পছন্দ করে। তারা চাইছিল মাসির সঙ্গে আমার ভুল বোঝাবুঝিটা আরো বেশি পরিমাণে বেড়ে যাক, সেম আরো অশান্তিটা জিনিসটা বেশি প্রীতমের বাড়িতেও হচ্ছিল, ভাবে সেই জিনিসটা বেশিভাবে প্রীতমের লাগুক। বাড়িতে। সেই সেই কারণে তারা আমার এগেইনস্টে গিয়ে আমার নাম করে, আমার চ্যানেলের নাম ক্রিয়েট করে, মাসি ইউটিউব সম্বন্ধে বা ভিডিও সম্বন্ধে সেভাবে কমেন্ট সম্বন্ধে বোঝে না। আমি লাইভে মাসিকে বলছি, মাসি বোঝে না। মাসি যা চ্যানেলের ব্যাপার সবকিছু আমি ঠিক করে দিয়েছিলাম, মাসি কিছু বোঝে না। মাসি যদি বুঝতো যে ওটা প্রীতম কি দুনিয়ার যে আইডিটা ওটা ভেরিফাইড নয়, তাহলে আজকে ভুল বোঝাবুঝিটাই হতো না। যেটুকুনি হয়েছে পুরো ভুল বোঝাবুঝির মাধ্যমে হয়েছে, মাসিকে উত্তপ্ত করেছে। যে কোনো মানুষ উত্তপ্ত হয়েছে, বাট আমি নিজে উত্তপ্ত হতাম। ডেফিনেটলি আমি মাসিকে বলতাম যে মাসি, আমি যখন ভিডিও করতাম তখনই মাসিকে বলতাম যে মাসি, কমেন্টে কিন্তু আমাদের 1000 জন গাল দেবে, ওটা আমাদেরকে মাথায় নিতে হবে না আমরা ভিডিও করতে গেলে, মাসি বলতাম তো মাসি। কিন্তু সেই জায়গাটা মাসির সঙ্গে হ্যাঁ যখন বলতো সম্পর্ক আমাকে। ছিল না, যখন মাসির সঙ্গে সম্পর্কটা ছিল না, ঝগড়া মানে যা পৌঁছে গেছিল, এমনকি ওই ফ্যামিলি থেকেও, ওই পাল ফ্যামিলি থেকে বলতে বাধ্য হচ্ছি, মাসিকে অনেক ভুল বুঝিয়েছে, অনেক পরিমাণে ভুল বুঝিয়েছে, যে কারণে অশান্তিটা আমাদের নিজেদের মধ্যে এতটা দূরে পৌঁছে গেছে। বাট নইলে আজকে দুজনের মধ্যে এই পর্যায়টায় কখনো না মাসি স্বপ্নে ভাবতে পারে, না আমরা স্বপ্নে ভাবতে পারি যে মাসির সঙ্গে এরকম একটা দূরত্ব জিনিসটা, এটা হওয়ার কথাই নয়। মাসি আমার নামে বদনাম তো দূরের কথা, মানে কিছু, মাসি আমার নামে 10টা সুনাম করবে তো বদনাম করবে না, কিন্তু সেই জায়গাটাতে মানে এমনই পর্যায়ে পৌঁছে গেছিল, লোকে আমি কখনো স্বপ্নে নেগেটিভ কমেন্ট ভাবিনি গুলো। যে প্রীতম আর রাজা আলাদা। আমার কাছে প্রীতম, রাজা, সাহেব, পুটু, এই 4টে বোনের 4টে এই ছেলে আমার এই জীবন। জিনিসটা যাতে না ওদের বাড়ে, সাথে আমি বন্ধুর মতো মিশেছি, বন্ধু। ওরা আমার একদমই তাই। বন্ধুর মতো ছিল, আমরা ওরা কখনো কথা ছিল না। মাসিকে আমরা কখনো বড় ভাবে ভাবিনি কখনোই। মাসিকে আমরা তুই তুকারি করে কথা বলি, আমাদের মানে ফ্যামিলিতে বলে মাসি আমাদের সবাই সবাই তুই তুকারি করে কথা বলে, এতটাই আমরা ক্লোজ মাসিদের সাথে। আবার মাসিদের পুরো বন্ধু, মানে ধরো কেউ রিলেশনে গেল সেটাও মাসিকে জানিয়ে, কাউকে পছন্দ সেটা মাসিকে জানিয়ে, সব মাসি, এ টু জেড সব মাসি। মাসি মানে বন্ধু মতো ছিল। বাট সেই জায়গাটা যে এতটা বাজে ভাবে চলে এসেছিল শুধুমাত্র নেগেটিভ কমেন্টের জন্য, আমি আমি চেয়েছিলাম সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য, বা দাদাকেও বুঝিয়েছিলাম যে দাদা, আমার মাসিদের মধ্যে বনে বনে ঝগড়া হোক, আমরা যেন সরে আসি, আমাদের মধ্যে যেন ঝগড়াটা না হোক। বাট ভুল বোঝাবুঝিটা এমন পর্যায়ে পৌঁছে গেছিল বা পৌঁছে দিয়েছিল নেগেটিভ পার্সন গুলো, আমি অনেকভাবে বোঝাতে চেয়েছিলাম বা লাইভ করে চাইছিলাম বোঝাতে, বাট সেই টাইমটা আমার ফোন অফ ছিল, বা ফোনটা আমার অফিসে নিয়ে রেখেছে, আজ অব্দি নিয়ে রেখেছে। আমি ওই অ্যাকাউন্টটা অন্য ফোনে মেল আর পাসওয়ার্ড দিয়ে দিদির পারমিশন নিয়ে আজ আমি এসেছি লাইভে। তো এটা আমি সেদিনকে ক্লিয়ার করে দিতে পারতাম যদি আমার কাছে ফোনটা বা পারমিশন পেতাম, যে মাসিকে এগুলো প্লিজ তোমরা কেউ বলো না। আমি আজ অব্দি দিইনি, লাইভে বলবো পুলিশ যখন আমি, অফিসাররা দিয়েছে তোকে, তোকে হ্যাঁ, দিয়েছে অ্যাডিশনাল এসপি, আমি দিইনি। পারমিশন দিয়েছে সবাই, তো থ্যাংক ইউ সো মাচ। তো আমি প্রত্যেককে বলবো, যারা যারা নোংরা কমেন্ট গুলো আমার হয়ে করেছো মাসিকে, আমি চাইনি, আমি কোনো মানুষকে বোঝাইনি, তারপরও করেছো, তাদেরকে হাত জোড়ো করে বলবো নিজেদের ফ্যামিলির মধ্যে প্লিজ ঝগড়া বাঁধাবেন না। আর যারা যারা করেছো আর নোংরা কমেন্ট কাউকে প্লিজ করবে না, পারলে ভালো কমেন্ট করো, না করলে দেখো না ভিডিওটা, কমেন্ট করার দরকার নেই। একটা মানুষকে নোংরা কমেন্ট করে তার মেন্টালিটি খারাপ করবেন না, কারণ একটা মানুষকে নোংরা কমেন্ট করলে সেই মানুষটা স্বাভাবিক আচ্ছা, চটে রিমি যাবে, অফিসিয়াল, তুমি স্বাভাবিক একটি চটে যাবে। রিমি অফিসিয়াল জিপি বলে একজন এসেছেন, ক্যামেরা অন করুন, তো এটাই ক্যামেরা অন বলবো, করুন, রিমি নিজেদের মধ্যে অফিসিয়াল অশান্তিটা জিপি। লাগাবেন না। যাই হোক, যা ভুল বোঝাবুঝি হয়েছে আমাদের মধ্যে, আর আমি মাসি আমি এইটাই যা, বলবো, ও দিদিভাই তোমার কাছে হাত জোড় করে, আমার 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 আমি এতটা কষ্ট পাচ্ছি, ওকে তুমি ভালোভাবে একটা মানে সুন্দর জীবন দাও দিদিভাই। আমি তোমার কাছে তোমার দুটো পা ধরে বলছি, ওকে সুন্দর একটা জীবন দাও দিদিভাই। আমি না, একদম ওরকম কথা বলবে না, একদম ওরকম কথা বলতে নেই, সোশ্যাল মিডিয়া এগুলো কথা নয়, পা ধরে কি, ঠিক আছে? রিমি অফিসিয়াল দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, মুখটা দেখতে পাচ্ছি না। আমি প্রীতমকে বলবো তার ব্যক্তিগত সিদ্ধান্ত কি হবে। ধৃতরাষ্ট্র, একটা সাংবাদিকের ফোন আছে, একটু নিনি। হ্যাঁ, না আমি প্রীতম, হ্যাঁ ধৃতরাষ্ট্র ভাই, বলছি আমি একটু লাইভে আছি, তোমাকে বেরিয়ে ফোন করি। এই সংবাদ তিতুমিরের ভাই ফোন করেছিল। আচ্ছা দেখো মাসি,
তোমাদের দুই বোনের মধ্যে অনেক উল্টো পাল্টা কথা এসছে সমাজে, দুজন দুজনের নামে যথেষ্ট বলেছো। মানে সোশ্যাল মিডিয়াতে যেটা হয়েছে সেটা তোমরা, আমি কোনোদিন তোমাকে কোনো বাজে কথা বলার জন্য কোনোদিন ফোন করেছিলাম বা বলেছিলাম? তুমি বলো তো। না, তুমি যে বলেছো, কার জন্য বলেছিলে সে কথাগুলো? কার জন্য বলেছিলে? পাল পরিবারের ইনফ্লুয়েন্সে তো বলেছিলে, তারা তোমায় ভালোবেসে হ্যাঁ বলেছিল বলো, তাই তো? তো ওগুলোকে করে হ্যাঁ, কি আমি তুমি শুধু ভালো? আমি দিদি আমি তো অত জানতাম, আমি জানতাম যে হয়তো মেয়েটার সংসার হবে, সেই হিসাবে আমি ওকে ওর সম্বন্ধে বলতাম যে থাক, যে আমরা একটা মেয়ে হয়ে মেয়ের মানে ভালো থাকুক, সেই হিসাবে আমি বারবার যেতাম। আর তাছাড়া কোনো উদ্দেশ্য আমার ছিল না। ঠিক। তাহলে আজকে অনেকের কাছে ক্লিয়ার ছিল না, আমাকে সবাই প্রশ্ন করতো কেন মাসি বাজে কথা বলছে, আপনি মাসিকে দিয়ে প্রীতমদের সম্বন্ধে বাজে কথা। আমি কারো কে বাজে কথা বলতে বারণ করতাম। একদিন সীমা পর্যন্ত খারাপ লাইভ করছিল, আমি ডিরেক্টলি সীমাকে পর্যন্ত ফোন করে বলি সীমা কোনো বাজে কথা বলবে না। আমি সব সময় বলেছি যে তোমাদের কাছ থেকে এক্সপেকটেশন আমার ওইটুকুই, যে কোনোভাবেই যেন বাজে কথাগুলো, পারিবারিক যে ঝামেলাগুলো, সেই কেচ্ছা কেলেঙ্কারিগুলো যেন সোশ্যাল মিডিয়াতে না আসে। আজকে প্রীতমের মাসিকে এভাবে উত্ত্যক্ত করার পিছনে কিছু ভিউয়ার্স যারা ফেক আইডি বানিয়েছিলেন এবং এই ঝগড়াটাকে আরো বাড়িয়েছিলেন, কিন্তু এটা কিছুই ছিল না, এমন কোনো ঘটনা ছিল না। যেহেতু প্রীতমের মাসি ইউটিউব সম্বন্ধে কিছু জানতো না এবং তাকে যেভাবে খোঁচা মারা হয়েছে, বাজে কথা বলা হয়েছে, নেগেটিভ কমেন্ট করছেন, কিন্তু এমন এমন নেগেটিভ কমেন্ট করছেন যেটা দেখার পর না মাসি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছিল। এবং তার ফলে কি হয়েছে, তাদের দুই বোনে এমনি নর্মাল ঝগড়া, এটা বিশাল, কিন্তু বিশাল কিছু হয়নি। দুই বোনে তখন কম থাকতে থাকতে সেটা আরো প্রীতমের মাথা গরম হয় এবং প্রীতম মাসিকে বোঝাতে পারেনি মধ্যে যে লড়াইটা হয় সেই লড়াইটা কিন্তু অফ ক্যামেরা হয়েছিল, অফ ক্যামেরাই হয়েছিল, কিন্তু দুজনের কাছেই ফুটেজ ছিল ওই দিনে লড়াইয়ের। আমরা কারোর ফুটেজটাই দেখাতে চাই না। আমরা চাই না এই দুটো পরিবার, তার মাসিরা এক হয়ে যাক, মিলে যাক। প্রীতম বাড়ি ফিরলে মাসিদের বাড়ির সাথে প্রীতমদের বাড়ির একটা আলাদা সম্পর্ক, ওরা একসঙ্গে, ওর মা বোনেরা যথেষ্ট পরিমাণে খাওয়া দাওয়া ঘোরা বসা, ওরা কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। হ্যাঁ, তো একমাত্র ফাল্গুনি লিখছেন প্রীতম বয়কট, বয়কট আমরা হতে দেবো না, ছেলেটাকে তৈরি করে দেবো। ছেলেটার যেটা ভুল ছিল সেই ভুলগুলো আশা করছি আমরা প্রত্যেকে মিলে শুধরে ছেলেটাকে একটা নতুন দিশা দেখাবো, সবাই মিলে। আমরা না, আমি কদিন থাকবো, আপনারা থাকবেন, আমি আজ আছি কাল নেই, আমার শরীর ভালো নেই, কিন্তু প্রীতমকে ভালো রাস্তা, প্রীতমকে ভালো জীবন তাকে দেখানোর দায়িত্ব আপনাদের। আমি আপনাদের কাছে সেই এক্সপেকটেশন রাখবো। কাল তোর একটা ভিউয়ার্স আমার লাইভে এসেছিল, মানা কর তাকে তুলবো, তিনি জানতেন না, তার কাছে কালকে বলতে পারিনি, তার কারণ যতক্ষণ না আমি পারমিশন পাচ্ছি ততক্ষণ তো আমি তাকে বলতে পারবো না। আমি পরশুদিন গিয়েছিলাম আর তিনি কালকের আমার লাইভে এসেছিলেন। হ্যাঁ, Hi, বিলেটেড হ্যাপি বার্থডে। belated happy birthday প্রীতম। আমার বেঙ্গলিটা একটু খারাপ। আমি জামশেদপুর ঝাড়খণ্ড থেকে বিলং করি। আমি অনেকদিন থেকে তোমাকে ফলো করছি, বাট সঙ্গীতা ম্যাডাম আসার পর ওনার সাথে একটু কথা বলার একটু আমার আলাদাই ইয়ে ছিল যে কবে আমি ওনার সাথে কথা বলতে পারবো অ্যাটলিস্ট তোমার নিয়ে। ম্যাম থ্যাংক ইউ সো মাচ ও চ্যানেলটা পেয়েছে। এবার আমাদের তো মানে আমি বলছি কালকে আমি ডিস্ট্রিবিউট করবো যে করে মিষ্টি, স্পেশালি প্রীতমের নামে। আমরা কবে থেকে অপেক্ষায় ছিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর মাসি তোমাকে একটু সরি বলি, আমি রেগে করে তোমাকে মেসেজ করেছি দু একটা, তোমার যে ল্যাঙ্গুয়েজ গুলো নিয়ে আমার ভালো লাগতো না, নাহলে তুমি আমাকে অনেক ভালোবাসতাম, তোমাকে পাপিয়াকে আমি অনেক ভালোবাসতাম প্রীতমের থ্রুতে। আর সঙ্গীতা ম্যাম একটা রিকোয়েস্ট করছি, এত দূর থেকে বসে ঝাড়খণ্ড থেকে, ম্যাম প্লিজ এবার ওর একটা কিছু দিক দেখে দিন। আমি বেশি কিছু বলবো না, আপনি যা করবেন সব ভালোই করবেন আর আপনি করে যাচ্ছেন। আর সত্যি কথা ওয়াইটিটা অনেক ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার যেটাকে বলে, বাড়ির লোকও দেখতে পাচ্ছে এখন বসে। এর জন্য থ্যাংক ইউ সো মাচ ম্যাম। থ্যাংক ইউ, থ্যাংক আর ইউ। প্রীতম প্লিজ, আর প্রীতম প্লিজ তুমি এই যে প্রীতম যা যা করতে ওগুলো আর করো না। তুমি এই যে মিষ্টি ছেলে, তুমি মিষ্টি ব্লগ দাও, আমরা ওগুলোই দেখতে চাই, ঠিক আছে? আর আগে বাড়তে থাকো, আমরা সবাই তোমার সাথে আছি। একদম ম্যাম, সঙ্গীতা ম্যাম থ্যাংক ইউ সো মাচ, বাই অল অফ ইউ, বাই ম্যাম। হ্যাঁ বলুন, বলুন ম্যাম গুড ইভিনিং। ম্যাম গুড ইভিনিং, আমার নাম সংঘমিত্রা। সাহেব ভাই জয়েন্ট হচ্ছে তোর সাথে। আমার নাম সংঘমিত্রা ম্যাম, আমি সংঘমিত্রা, আমি কলকাতা থেকে বলছি। মাসি থাকো, মাসি থাকো। আর প্রীতম উইশ ইউ বিলেটেড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বলছি ম্যাম আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ ম্যাম, যে ওরা যেভাবে একটা বিপদে চলে গেছিল সেখান থেকে ম্যাম আপনি ওকে নিয়ে এসেছেন। ও এখন অনেকটা শুধরে গেছে।
এবং ভীষণ ভাবে আমরা খুশি ম্যাম যে সঠিক পাঁচটা। বিপদের দিনে, স্বামীর বিপদের দিনে সেই সময় সিঁদুর শাঁখাপলা খুলে সমাজে বার্তা যাচ্ছে, ঠিক আছে? তার বাড়িতে মেয়েকে নিয়ে আসছে সমস্ত জিনিসপত্র, মানে আমি দিল্লি গেছি, আমাদের কারোর কথা না মেনে, কাউকে মানে না তো, কারণ সমাজ মানে না, সমাজ মানে না এরা, সমাজের মানে বোঝে না। সব মেয়েকে বার করে নিয়ে চলে এলো সমস্ত মালপত্র নিয়ে গিয়ে, তারপরে গিয়ে প্রীতমকে বলছে সঙ্গীতা চক্রবর্তী উল্টো খেলছে। আজকে যদি আমি এগুলো না বার করতাম, ওই পরিবারটা দীর্ঘদিন ধরে অবদমন করে রাখতো এই ছেলেটিকে। ইয়েস, এবং এই একদম একদম ম্যাম, একদম সঠিক। এটাই বোঝাতে চেয়েছিল ওই মেয়ের নাকি বিশাল মূল্য সমাজে। সবার মূল্য আছে ম্যাম, ওরই শুধু মূল্য আছে, আমাদের কোনো মূল্য নেই ম্যাম। আমাদের আমি একটা কথা বলতে চাই। যে পরিবারে, দাঁড়ান 1 মিনিট, আমি আপনাকেই বলতে দেবো, যে পরিবারে বাচ্চাটা পর্যন্ত নষ্ট করে দেয় প্রীতমের পরামর্শ ছাড়া, বাচ্চাটাকে ভ্রূণ হত্যা পর্যন্ত করা হয়, সেটাও পর্যন্ত প্রীতম চুপ করে মেনে বসেছিল। কেন এগুলো করেছে জানেন? দুটো মেয়ের সঙ্গে কন্টিনিউয়াসলি চ্যাট করেছে। দোষ প্রীতমের অনেক ছিল, আমরা কিচ্ছু আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় বলতে চাই না। প্রীতম অনেক শিক্ষা পেয়েছে, আশা করছি প্রীতম পুরো ঘুরে যাবে, অনেক ঘুরে যাবে, এক্সপেকটেশন তো সেই লেভেলে আছে, জানি না। ম্যাম এবার ক্ষমা করে দিন ম্যাম, প্লিজ ম্যাম, ক্ষমা করে দিন ম্যাম, আপনার কাছে এইটুকু দাবি ম্যাম, প্লিজ এবার ক্ষমা করে দিন ম্যাম। আমার তরফে কোনো ক্ষমা নেই, এবার নতুন জীবন দাও আমার কোনো, ম্যাম আপনি সব, আপনি চাইলেই হবে ম্যাম, আপনি সব। আমার কথা শুনুন, ওর সাথে আমার কথা হয়েছে, আপনারা ভাববেন না, আমার সাথে ওর প্রথম দিন থেকেই কথা ছিল। আমি টানা ওকে বুঝিয়ে গেছি, ও টানা বিপদে চলে গেছে, আমি টানা বুঝিয়ে গেছি, ও টানা বিপদে চলে গেছে। আজকে যে শক্তি ওর মধ্যে এসছে, এই যে লড়াই করতে পেরেছে, প্রচুর মানুষ ওকে ব্যাকআপ দিয়েছে, এই শক্তিগুলো নিয়েই একদিন ও দাঁড়াবে। একদম ম্যাম, একদম, সেই আশায় ম্যাম বসে আছি, সেই আশায় বসে আছি। ব্যাস, এবার আমি একটু শিল্পীর কথা নেব। শিল্পা। আচ্ছা ম্যাম আমি নামছি, ম্যাম খুব ভালো থাকবেন, টাটা 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 ম্যাম। মাসি খুব ভালো থাকবেন, খুব খারাপ লাগতো আপনাকে দেখে, এখন একদম ভালো লাগছে। তোমরা সবাই মানে পাশে থেকো ভাইয়ের, এইটুকুনি আমি আশা করব। আমাকে জয়েন করতে বলো, একদম এই যে একদম সাহেব একদম। ভাই, সাহেবের ভাই ভালো কিছু থাকবেন। বলবে? ম্যাডাম আমাকে জয়েন করবেন একবার। না তুই দিদি ভাই তুমি, আচ্ছা ম্যাম আমি নামছি। জয়েন করুন, ও প্রীতমের ভাই সাহেব, ও একটু জয়েন হতে চাইছে। তোমার কাছে বসিয়ে রাখো, প্রীতমের ভাই দেবনাথ, সাহেব দেবনাথ সবাই চিনে গেছে দুনিয়াতে। বলো বলো শিল্পা, বলো, তুমি করেই বলছি বাচ্চা ম্যাম মেয়ে। আমি আপনাকে একটা কথা বলি, প্রথমে ভাইকেও বলি যে ভাই বিলেটেড হ্যাপি বার্থডে, ঠিক আছে? আমি ওকে Thank you. আগেও উইশ করেছি। Thank you. আর সব থেকে বড় কথা ম্যাম কি বলুন তো, ও তো ছোট, ও তো অন্যায় করবে, আর আমরা বড়রা যদি শুধরে না দিই, ঠিক আছে, ছোটরা তো অন্যায় করবে। আপনার কাছে একটাই রিকোয়েস্ট, ওকে একবার সুযোগ দিন, ঠিক আছে? ও ভুল করলে ওকে শাস্তি দেবেন, কিন্তু ওকে আর একবার সুযোগ দিন, আর কিচ্ছু বলার নেই। ও হয়তো চেঞ্জ হয়ে যাবে, ও যে ধাক্কাটা খেয়েছে চেঞ্জ হয়ে যাবে, ওকে একবার সুযোগ দিন, আর কিচ্ছু বলার নেই। তোমার ছোট ভাইয়ের মতন আপনার কাছে আমার এটাই রিকোয়েস্ট, ওকে